স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জান্নাহ। এবার জানাবো খবরের বিস্তারিত। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আন্ডারগ্রাউন্ডে বহিরাগত এক যুবকের বিদ্যুতের তার কাটার ঘটনাকে এখনও নাশকতার সন্দেহে রেখেছে পিএসসি। ঘটনার 10 দিন পরও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, সরকারি কর্ম কমিশনে সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্য ও বিভিন্ন পরীক্ষায় নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের ডেটা বিনষ্ট করার চেষ্টাও হতে পারে। এটি সতর্ক থাকতে তথ্য আর্কাইভ করা সহ বাড়ানো হয়েছে নিরাপত্তা। 6 জানুয়ারি দুপুরের ঘটনা এটি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আন্ডারগ্রাউন্ডের গ্যারেজের ভেতরে বহিরাগত এই ব্যক্তিকে দেখতে পান নিরাপত্তা কর্মী আরিফুর রহমান। দেখা যায় ওই ব্যক্তি প্লাস্টিকের কাভার দিয়ে আটকানো বিদ্যুতের মোটা তার প্লায়ার্স দিয়ে কাটার চেষ্টা করছেন। এ সময় নিরাপত্তা কর্মীর চিৎকারে পিএসসির অন্যরা এসে আটক করে তাকে। পরে পুলিশ নিরাপত্তা কর্মীর হাতে আটক আলামিনকে থানা হেফাজতে নেয়। জব্দ করা হয় তার হাতে থাকা প্লেয়ার্স ও একটি মোটরসাইকেল। শেরেবাংলা নগর থানায় করা হয় চুরির মামলা। তবে 10 দিন পেরিয়ে গেলেও এখনও তদন্তে তেমন কিছুই উঠে আসেনি। পিএসসি বলছে এটি কোনো সাধারণ ঘটনা নয়, বিষয়টিকে সন্দেহের চোখেই দেখছেন তারা। 10 দিন হয়ে গেছে, কারণ ব্যাপারটা খুব স্পর্শকাতর এবং সবকিছুই কিন্তু একবারেই উঠে আসা সম্ভব হয় না। তো আপাতত ওনারা আমাদের সাথে যোগাযোগ করছেন, আমাদের সাথে যোগাযোগ আছে এবং অগ্রগতিও তারা আমাদের কাছে প্রকাশ করেছেন, যে কারণে আমাদেরও তদন্ত রিপোর্টটা আসবে 2-1 দিনের ভেতরে আমাদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ, এবং তাদেরটাও মিলিয়ে আমরা পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করব। পিএসসি একটি কেপিআই এলাকা হয়, কিভাবে আলামিন সেখানে প্রবেশ করলো এ নিয়ে উঠেছে প্রশ্ন। রহস্য উদ্ঘাটনে নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ। তিনি এসেছিলেন একটা অত্যন্ত দামি মোটরসাইকেলে করে, এবং সে যদি চুরির কিছু থাকতো সেখানে তো গ্যারাজে যেখানে এসি ইলেকট্রিসিটি কানেকশন আছে সেখানে তারা আসতেন না। আবার এমনও না যে হঠাৎ করে সে গিয়েছে, সে কিন্তু সরাসরি ওখানে যেই এসির কানেকশন যেখানে আছে, শর্ট সার্কিট হওয়া বা বৈদ্যুতিক কোনো রকমের দুর্ঘটনা সম্ভাবনা যেখানে, সরাসরি সেখানে গেছে। তারা আরও বলেছেন, এ ঘটনায় প্রতিষ্ঠানটির কেউ জড়িত কিনা তাও দেখা হচ্ছে। সচিবালয়ের আগুনের ঘটনার গুরুত্ব বিবেচনায় তদন্ত করছে গোয়েন্দা সংস্থাও। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় শুরু হয়ে পরীক্ষা চলে বেলা 11টা পর্যন্ত। পরীক্ষা চলে রাজধানী ঢাকা সহ দেশের 19টি কেন্দ্রের 53টি ভেন্যুতে। ঢাকায় 4টি কেন্দ্রের আওতায় পরীক্ষা নেওয়া হয় 16টি ভেন্যুতে। এবারের পরীক্ষায় আবেদন পড়ে 1,35,261টি। কোটা সহ মেডিকেলে মোট আসন 5,380টি। সেই হিসেবে এবছর প্রতি আসনের বিপরীতে 25 পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। 2023-24 শিক্ষাবর্ষের তুলনায় এবছর একটি আসনের বিপরীতে 6 জন প্রতিদ্বন্দ্বী বেড়েছে। মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার বিস্তারিত জানাতে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। কিছুক্ষণ আগে বেলা 11টায় তো পরীক্ষা শেষ হলো। কেমন হলো এবারের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা এবং প্রশ্নপত্র নিয়ে পরীক্ষার্থীদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। ধন্যবাদ সামিয়া। পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে, 1 থেকে 2 মিনিট হলো। এখনো আমরা পরীক্ষার্থীদেরকে বেরোতে দেখছি না, হয়তোবা তারা একে একে করে বের আসবে। তবে এখানে যারা আছেন অভিভাবকরা, তাদের কিন্তু বিস্তর অভিযোগ রয়েছে। আমরা একটু শুনবো। সকাল থেকে এখানে বিভিন্ন ধরনের গান বাজনা হয়েছে, আমরা শুনছিলাম যে এখানে কি হয়েছে ভিতরে। আসলে এখানে ভিতরে শৃঙ্খলাভাবে চলতেছে, অশৃঙ্খল সুন্দরভাবে যে ছাত্রছাত্রীরা গেছে পরীক্ষা দিতে। ইনশাল্লাহ খুব সুন্দরভাবে বর্তমান সরকার যেভাবে পদক্ষেপ নেওয়া, যে অনুষ্ঠান মেডিকেলের যে পরীক্ষার্থীদের জন্য ব্যবস্থা করেছে, ইনশাল্লাহ খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ। আমরা একটু কথা শুনতে চাই যে আপনি বলছিলেন যে কিছুক্ষণ আগে এখানে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল একই কেন্দ্রের ভেতরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। এটা ওটা মূলত কি 88 এসএসসি বেচ যারা, তারা 1000 লোকের আয়োজন করছে মাঠের মধ্যে। তারা পূর্ব নির্ধারিত এটা বিশ্ববিদ্যালয় থেকে ভাড়া নিয়েছেন। তাদের প্রোগ্রামের মধ্যে ঢাকা মেডিকেল কলেজে এবং সারা বাংলাদেশের মেডিকেল স্টুডেন্ট যারা আজকে তাদের পরীক্ষা হল এইটাও দিয়েছেন। একদিনে না হলে ভালো হইতো আর কি, কিন্তু এখানে আইসা 2টা দল আর কি, 2টা কেন্দ্রের মধ্যে, একটা কেন্দ্রের মধ্যে 2টা প্রোগ্রাম, এটা বিশৃঙ্খলা হয়ে গেছে। গার্জিয়ানরা দাঁড়ায় আছে, বিশৃঙ্খলা আইন শৃঙ্খলা লোক তো নাই, এক সাইডে গাড়ি সাইড দিচ্ছে, এখানে যাইতে পারতেছে না, মানুষের খুব কষ্ট হচ্ছে আর কি।
শুনছিলেন যে সামিয়া, আসলে এখানে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। একই ভেন্যুতে পরীক্ষা কেন্দ্রের দিন শুধুমাত্র পরীক্ষার্থীদের অংশগ্রহণ থাকবে, এটাই ভেবেছিলেন অভিভাবকরা, কিন্তু সে জায়গায় বিভিন্ন ধরনের বাইরের বহিরাগত মানুষরা এখানে এসেছেন, যার কারণে পরীক্ষার্থীদের বেগ পেতে হয়েছে এবং মিউজিক পর্যন্ত এখানে চালানো হয়েছে। সেই কারণে তাদের আরো মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে বলে এমনটাই বলছেন অভিভাবকরা। সামিয়া। মাহফুজা বৃষ্টি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজধানীতে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। আমদানির চাল বাজারে ঢুকলেও খুব বেশি প্রভাব নেই দামে। বিক্রেতারা বলছেন গেল সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে চাল। মোহাম্মদপুর কৃষি বাজার পাইকারি চালের আড়তে মিনিকেট বিক্রি হচ্ছে মানভেদে ৭২ থেকে ৮২ টাকা কেজি, নাজিরশাইল ৭২ থেকে ৯২, আর BR-২৮ চালের দাম পাইকারিতেই ৫৮ থেকে ৬২ টাকা। পাইকারি পর্যায়ে মোটা গুটি চাল ৫২ আর পাইজাম চালের দাম ৫৮ থেকে ৬০ টাকা কেজি। এসব চাল খুচরায় বিক্রি হচ্ছে কেজিতে ৩ টাকা বাড়তি দরে। খুচরা বিক্রেতারা বলছেন দাম বাড়ায় কমেছে বিক্রি। ক্রেতাদের অভিযোগ, চাল সহ অন্য নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে নজরদারিতে ঘাটতি আছে সরকারের। লাগামহীন দামের কারণে অনেকেই কমিয়ে দিচ্ছেন কেনাকাটা। কষ্ট বাড়ছে নিম্ন ও সীমিত আয়ের মানুষের। ৫৫ টাকার চাল ৬৫ টাকা, তারপর নাজির চাল ৭০ থেকে ৮০ টাকা। যার জন্য দামটা এখন বেশি কারণে মানুষ বিক্রিটা কম। আর দেশি মিনিকেট বর্তমানে নিম্ন রেট আপনার ৭৫, আর উপরে চলতেছে ৮০-৮২। ইন্ডিয়ান চাল আসার পর বাজার মোটামুটি এক পর্যায়ে আছে, মানে বাড়ে নাই কমও নাই। যারা বড় বড় দোকানদার তারা মনে করতেছে বাজার হয়তো আমরাও কেনাকাটা অনেক কমায়া দিচ্ছি, বুঝতেছি না বাজার কি হবে। টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে এক শিশুর মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে আরও একজন। পড়েছে শতাধিক বসতঘর। বৃহস্পতিবার রাত 11:15টার দিকে নয়াপাড়া মচুনি ২৬ নম্বর ক্যাম্পে আগুন লাগে। সাথে সাথে রোহিঙ্গা ও স্থানীয়রা নেভানোর চেষ্টা শুরু করেন। পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। তাদের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত কিভাবে তা এখনো জানা যায়নি। কথায় বলে মাঘে বাঘ কাঁপে, কিন্তু শীতলতম মাসেও তীব্র শীতের দেখা মেলেনি। মাঘের শুরু থেকে তাপমাত্রা অল্প অল্প বাড়ছে। উত্তরাঞ্চল ছাড়া হাড় কাঁপানো ঠান্ডা নেই দেশের অন্য এলাকায়। হিমালয়ের কাছে হওয়ায় পঞ্চগড়ে শীতের দাপট কিছুটা বেশি। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে জনপদ। দিনের আলো ফুটলেও দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাতে হচ্ছে যানবাহন। বিকেলের পর নামতে থাকে তাপমাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবারের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। দিনাজপুরে হাড় কাঁপানো শীতে জনজীবনে দেখা গেছে দুর্ভোগ। তাপমাত্রার পারদ তেমন নিচে না নামলেও তীব্র হিমেল বাতাস আর ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে। গতকালের তুলনায় তাপমাত্রা বেড়েছে চুয়াডাঙ্গায়। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঘন কুয়াশায় ৩.৫ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ভোর ৫:৩০ থেকে এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। রক্তক্ষয়ী যুদ্ধের ১৫ মাস পর অবশেষে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সই করল হামাস ও ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়, জানিয়েছে দেশটির গণমাধ্যম জেরুজালেম পোস্ট। মধ্যস্থতাকারী দুই দেশ কাতার এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের উপস্থিতিতে চুক্তিতে সই করে হামাস ও ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চুক্তি সইয়ের বিষয়টি জানিয়ে ইসরায়েলের প্রতিনিধিরা শিগগিরই মন্ত্রিসভার রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক সদস্যদের নিয়ে বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। আনুষ্ঠানিক অনুমোদন দিতে শনিবার মন্ত্রিসভায় ভোটাভুটি হবে। চুক্তি অনুযায়ী ৯৮ জন ইসরায়েলি জিম্মিকে পর্যায়ক্রমে মুক্তি দেবে হামাস। চুক্তি বাস্তবায়ন হলে দক্ষিণ গাজা থেকে শরণার্থীদের উত্তরাঞ্চলে প্রত্যাবাসনের বিষয়টি পর্যবেক্ষণ করবে মিশর ও কাতার। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।